তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস এক্সপ্লেন চ্যানেল। আজকে দেখো আমরা রাইট সার্কুলার সিলিন্ডার অর্থাৎ লম্ব বৃত্তাকার চোঙের পার্ট 2 শুরু করব। এখানে আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন সলভ করব। ওকে, তোমরা যারা প্রিভিয়াস ভিডিওটি দেখেনি তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওটি দেখো, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। ওকে, ওইখানে গিয়ে ক্লিক করো, প্রিভিয়াস ভিডিওটি দেখো, তারপরে এই ভিডিও থেকে শুরু করো। ওকে, প্রিভিয়াস ভিডিওতে আমি লম্ব বৃত্তাকার চোঙ সম্পর্কে সম্পূর্ণ ডিসকাস করেছি এবং সেখানে কিছু প্রবলেমও সলভ করেছি। ওকে, সম্পূর্ণ ধারণাটা নিয়ে আসো, এই ভিডিওটি দেখো তারপর। ওকে, তো আজকে আমরা এখানে কিছু ইম্পর্টেন্ট প্রবলেমস কোশ্চেন সলভ করবো। ওকে, তো তোমরা কেউ যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করো। আমি তোমাদের জন্য ডেইলি বেসিস ভিডিও আপলোড করছি ক্লাস 10 এবং ক্লাস 12 এর জন্য। ওকে, তো তোমরা ভিডিওগুলি দেখো এবং তোমাদের বন্ধুদের সঙ্গেও পারলে শেয়ার করো। ওকে, তো দেখো আজকে আমরা ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন সলভ করব। দেখো, তো তোমরা সলভ করা শুরু করে দাও। ওকে, তো দেখো প্রথম কোশ্চেনটা আমাদের 4 নাম্বার কি বলছে, দেখো এখানে কি বলছে যে একটি ঘরের বারান্দায় 6.5 ডেসিমি ব্যাসের 2 এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে। অর্থাৎ এখানে বলছে, আমরা জানি ঘরের পিলার গুলো কি হয়, লম্ব বৃত্তাকার চোঙের মতো হয়, একটু দেখতে এইরকম হয়, তাই তো এইরকম হয় দেখতে। এবং আমরা ঢালাই করতে মশলা লাগবে, এগুলোকে ঢালাই করার জন্য কি মশলা লাগবে, সিমেন্ট লাগবে। ওই সিমেন্ট কতটুকু অর্থাৎ কত আয়তন জুড়ে সিমেন্ট লাগবে সেটা আমাদের বের করতে লাগবে। অর্থাৎ কতগুলো সিমেন্ট রাখবে সেটা অ্যাকচুয়ালি কি আয়তনকে রিপ্রেজেন্ট করছে, এখানে ইনডাইরেক্টলি আয়তনকেই বলছে। ওকে, তো আমরা আয়তনটা যদি বের করি তাহলে ওই মশলাগুলো যতগুলো লাগবে সেটাই আয়তনের সমান হবে। তো আমরা প্রথমে আয়তনটা বের করব। তো এইখানে দেখো কি বলছে যে ঘরের বারান্দায় আমাদের কি দেওয়া আছে, এখানে দেখো এত ডেসিমি ব্যাসের, অর্থাৎ আর কি দেওয়া আছে দেখো 5.6/2। এটাকে কাটলে কি হয় দেখো 2 দুগুণ 4, 5 16 8 দুগুণ 16, 2.8 হয়। ওকে, তো 2.8 ডেসিমি এটা ডেসিমিতে আছে, ডেসিমি। ওকে, 2.8 ডেসিমি কি দেওয়া আছে ব্যাসার্ধ, আর 2.8 ডেসিমি এবং কি দেওয়া আছে এত মিটার লম্বা। এখন কত মিটার লম্বা বলছে, উচ্চতাটা এইচ কত দেওয়া আছে, মিটার থেকে আমরা ডেসিমিটার আনতে গেলে কি করি 10 দিয়ে গুণ করে দাও, মিলি সেন্টি ডেসির পর মিটার, তার মানে 10 দিয়ে গুণ করলে আমরা পাবো কি ডেসিমি। তাহলে 2.5 মিটার আছে, তাহলে উচ্চতা কি হবে 25 ডেসিমি। ওকে, ডেসিমি বোঝা গেল। কিভাবে আনবো আমরা, এখানে 2.5 মিটার তাকে 10 দিয়ে গুণ করলে ডেসিমি, তাহলে উচ্চতা পেলাম। এখন কি বলছে ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে, তাহলে আমাদের আয়তনের সূত্র কি, v = পাই আর স্কয়ার এইচ। ওকে, তো এই সূত্র অ্যাপ্লাই করে দাও, হয়ে যাবে। আমাদের আর এর মান জানা আছে, দেখো এখানে আমাদের কি কি জানা আছে, আর জানা আছে, এইচ জানা আছে, তাহলে আমরা ভি অবশ্যই পাবো ফাইন্ড করতে। তো এটা এখন ভির মান কি হবে বের করো। দেখো ভির মান কি হবে, তাহলে সলিউশন, এখানে ভি আমরা কি পাচ্ছি পাই আর স্কয়ার এইচ, এখানে পাইয়ের মান কি 22/7, ভির আর স্কয়ারের মান কি পেলাম আমরা 2.8, অর্থাৎ 2.8 তার স্কয়ার ইনটু এইচ এর মান কি, এইচ এর মান 25, তাই তো, তাহলে 25 বোঝা গেল। তো এখান থেকে আমরা কি পাচ্ছি 22/7 ইনটু এটাকে কি লেখা যায় 28/10 ইনটু 28/10 ইনটু 25, তাই তো। এখন দেখো কাটাকাটি যায় 4 × 7 = 28, তাই তো। আর এখানে দেখো কি হয় 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 5 দুগুণ 10, এদিকে 2 দুগুণ 4 কাটাকাটি গেল, তাহলে 5 × 5 = 25, 5 5 ক্যান্সেল আউট, তাহলে আমরা কি পেলাম 22 ঘন ডেসিমি। ওকে, এখানে কি বলছে কত ঘন ডেসিমি মশলা লাগবে, অর্থাৎ 22 ঘন ডেসিমি মশলা লাগবে, অর্থাৎ আমাদের মশলা লাগবে কত 22 ঘন ডেসিমি। তারপর কি বলছে যে প্রতি বর্গমিটারে 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে, প্রতি বর্গমিটারে
পিলারের খরচা পড়বে কত প্রতি বর্গমিটারে, অর্থাৎ আমাদের বক্রতলের ক্ষেত্রফলটায় ওই পিলারের প্লাস্টার করার খরচাটা, বক্রতলের ক্ষেত্রফলটা যদি আমরা বের করতে পারি, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল যতটা হবে ততটুকুই তো আমরা প্লাস্টার করব। এখন পিলারের ক্ষেত্রে কি হয়, যেটা বৃত্তাকার তল, ওই দুইটা তল তো একে অপরের সঙ্গে সংবদ্ধ অবস্থায় থাকবে, অর্থাৎ সেগুলোতে আমরা আর কি করতে পারবো না। এইখানে বলছি যে প্লাস্টার করতে কত খরচ হবে বর্গমিটার প্রতি বর্গমিটার, মানে প্লাস্টার করতে পারবো না, ওটা তো অলরেডি সেট। কিন্তু বক্রতলটা সেটার আমরা প্লাস্টার করব, সেটার প্লাস্টার করতে কত খরচ লাগবে সেটাই আমাদের ফাইন্ড করতে বলছে। ওকে, তাহলে বক্রতলটা শুধু আমাদের প্রয়োজন হবে। বক্রতলের ক্ষেত্রফল কি, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি বলো? বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর এইচ। এই যে বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি হয়, a is equal to 2 পাই আর এইচ, তাই তো, আর এইচ। তাহলে 2 পাই আর এইচ এর মান বের করো। ওকে, তাহলে এইখান থেকে a is equal to কি হচ্ছে আমাদের, দেখো এখান থেকে a is equal to কি হচ্ছে 2 পাই আর এইচ। এখানে 2 পাই 22/7, আর এর মান কত পেলাম আমরা জানি, আর কত পেলাম 2.8, তাহলে 2.8, এইচ কত 25, লাইক 25, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো সেম ভাবে কি লেখা যায় এটাকে, 2 × 22/7, 2.8 কে 28/10 × 25। এখন দেখো এখানে 4 × 7 = 28, তাই তো, 2 × 2 = 4, 5 × 2 = 10, 5 × 5 = 25। তো এখান থেকে আমরা কি পেলাম, দেখো 5 × 2 = 10, 20 × 22। তো এটাকে কি লেখা যায় 22/44, 44, অর্থাৎ 440, অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল কি পেলাম 440। এখন এখানে দেখো কি বলছে যে প্রতি বর্গমিটারে 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে প্রতি বর্গমিটার। এটা কত আসছে, এত ডেসিমিটার আসছে। এখন মিটারে আনতে গেলে আমাদের কি 100 দিয়ে ভাগ করতে লাগবে। সুতরাং এ আমাদের কি আছে, দেখো a is equal to ক্ষেত্রফল, কিন্তু বক্রতলের ক্ষেত্রফল এ কি আসছে, এটাকে এখানে লিখে নিও, বক্রতলের ক্ষেত্রফল। ওকে, এটা শুধু বক্রতলের ক্ষেত্রফলটা, কার পিলারের। ওকে, তো বক্রতলের ক্ষেত্রফলের কি আসছে 440 বর্গ মিটার। ওকে, এত বর্গ মিটার আসছে। এটাকে যদি মিটার করতে চাই, বর্গ ডেসিমি হচ্ছে, সরি বর্গ ডেসিমি, তাই তো, ডেসিমি। এটাকে বর্গ মিটার করতে গেলে আমাদের কি করতে লাগবে 100 দিয়ে ভাগ, যেহেতু 1 বর্গ মিটার 1 মিটার আমরা কি জানি 1 মিটার 10 ডেসিমি, তাহলে 1 ডেসিমি 1/10 মিটার, তাই তো। এখন এখানে ক্ষেত্রফল, তাহলে 10 × 10 হবে, তাহলে 1/100 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো 4.4 বর্গ মিটার। ওকে, তাহলে এত বর্গ মিটার পেলাম, তাহলে 4.4 বর্গ মিটার। এখন এইখানে কি বলছে দেখো, প্রতি বর্গ মিটারে 125 টাকা হিসেবে পিলার দুটি প্লাস্টার করতে খরচ হয়। সুতরাং প্রতি বর্গ মিটারে 125 টাকা, কি বলছে প্রতি 125টা পিলার দুটি 25 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে খরচা হয়। পিলার দুটি প্লাস্টার করতে খরচা হয়। এটা কি পেয়েছি আমরা, একটা পিলারের বড় সমগ্র তলের বক্রাকার তলের ক্ষেত্রফল, তাহলে দুইটা পিলারের ক্ষেত্রে 2 গুণ হয়ে যাবে, অর্থাৎ প্রতি বর্গমিটারে 125টা পিলার দুটি প্লাস্টার করতে খরচ কত হয় 2 × 4.4 × 125, যেহেতু এখানে একটা পিলারের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে দুইটা পিলার তো এখানে আছে, তাহলে 2 দিয়ে গুণ হলো, এবং প্রতি বর্গমিটারে যেহেতু 125 টাকা, তাহলে এত বর্গমিটারে হবে এত টাকা। ওকে, তাহলে দুই পিলার দুটি খরচা হতে মানে প্লাস্টার করতে কত খরচ হলো, তাহলে এখানে দেখো 4 × 2 = 8, অর্থাৎ 125
8.8 গুণ করে দাও। ওকে, কি হয় দেখো 5 আটা 40 শূন্য, এদিকে 8 দুগুণ 16, 16 4 20 শূন্য, আবার 8 8 8 9 10, আর এখানে কি হয় 5 আটা 40 শূন্য, 8 দুগুণ 16, 16 4 20 শূন্য, আর এদিকে 8 8 9 10। ওকে, তাহলে 0 0 0 1 1, এক ঘর আগে শূন্য, তাহলে কি হলো 1100। কত টাকা? 1100 টাকা খরচ হয়। ওকে, 1100 টাকা খরচ হয়। বোঝা গেল? বোঝা গেল প্রবলেমটা খুবই ইজি এবং ইন্টারেস্টিং। তারপর নেক্সট প্রবলেম দেখো, 5 নাম্বার কি বলছে যে 2.4 ডেসিমি দীর্ঘ অন্তঃব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমি লম্বা লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে এত কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন হিসাব করে দেখি। সলিউশন। এখানে কি বলছে দেখো, 2.8 ডেসিমি দীর্ঘ অন্তঃব্যাস বিশিষ্ট, 2.8 ডেসিমি দীর্ঘ অন্তঃব্যাস বিশিষ্ট এবং 7.5 দেখো R1 আমরা ধরলাম অন্তঃব্যাস, সেখানে কি দেওয়া আছে অন্তঃব্যাসার্ধ, তাহলে এখানে কি দেওয়া আছে অন্তঃব্যাস বলছে, তাহলে ব্যাসার্ধ R1, অন্তঃব্যাসার্ধটা R1 ধরলাম, সেটা আমরা কি পাবো তাহলে 2.8/2 এত ডেসিমি। তাহলে এটাকে কি লেখা যায় দেখো 1.4 ডেসিমি, তাই তো? এটা অন্তঃব্যাস কিন্তু। হ্যাঁ, তারপর কি বলছে 7.5 ডেসিমি লম্বা, তাহলে এইচ এর মান কি 7.5 ডেসিমি। ওকে, তা ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে এত কিগ্রা কি বলছে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন হিসাব করে দেখি। তাহলে এই দেখো এই সিলিন্ডারটার আমাদের কি দেওয়া আছে, ব্যাসার্ধ জানা আছে, এইচ জানা আছে, তাহলে আয়তন বের করতে পারবো এবং ওই আয়তনেই তো এই কিগ্রা এত কিগ্রা গ্যাস ধরে। ওকে, তো আমাদের এখানে ভি কি পাবো, ভি ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ, তাহলে 22/7 হলো। আর স্কয়ারের মান কত 1.4 তার স্কয়ার, এইচ এর মান কি 7.5। এখন এইখান থেকে ক্যালকুলেশন করে 22/7 ইন্টু 14/10 ইন্টু 14/10 ইন্টু 7.5, 75/10 করো, কাটাকাটি করো। দেখো এখানে কি যায় 7 দুগুণ 14, 14 তো 5 দুগুণ 10, দেখো 5 দুগুণ 10, তারপরে এখানে 5 15 75 হয় কি 5 5 6 7 5 5 25, 5 15 75, তাই তো 5 15 75। এখানে দেখো 5 দুগুণ 10, 3 5 15, আর এখানে 7 দুগুণ 14। ওকে, তো আমরা কি পেলাম দেখো 22 ইন্টু 7 ইন্টু 3/10 পেলাম। এখন দেখো এখানে করো 3 সাথে 21, 21 আর 22 কত হয়, 21 আর 22 গুণ করো, 21 22 গুণ করলে কি হয় দেখো 21 22 গুণ করলে কি হয় 2, এইদিকে 2 দুগুণ 4। ওকে, 2 ওকে 2 2 দুগুণ 4, 2 দুগুণ 4, তাহলে 2 6 4 462, তাহলে 462/10 10, তাহলে 462/10 এটাকে কি লেখা যায় 46.2। ওকে, তাহলে এটা কি হলো আয়তন, অর্থাৎ এত ঘন ডেসিমি। সুতরাং ভি আমরা কি পেলাম দেখো এখানে, তাহলে আমরা ভি কি পেলাম বলো, আমরা ভি কি পেলাম, ভি ইজ ইকুয়াল টু 46.2 ঘন ডেসিমি, তাই তো? এত ঘন ডেসিমি পেলাম আয়তন, এবং বলছে গ্যাস এত কিগ্রা গ্যাস থাকে, অর্থাৎ এত আয়তনে 4.6.2 আয়তনে কি ঘন ডেসিমি আয়তনে এত 15.015 কিগ্রা গ্যাস থাকে। তাহলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন হিসাব করে দেখি, তাহলে প্রতি ঘন ডেসিমিতে গ্যাসের ওজন কত হবে সেটা ফাইন্ড করতে বলছে। তাহলে এত অর্থাৎ 46.2 ঘন ডেসিমি গ্যাসের ওজন কত 15.015 কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমি অর্থাৎ প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কি হবে, ভি দিয়ে এটাকে 15.015 কে ভি দিয়ে যদি ভাগ করি তাহলেই হবে 15.015 কে যদি আমরা ভি দিয়ে ভাগ করি তাহলে প্রতি ঘন ডেসিমি হচ্ছে। ওকে, তো আমরা এখন সেটাই করব। ওকে, সুতরাং প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কি হবে, সুতরাং প্রতি ঘন ডেসিমি
গ্যাসের ওজন কি হবে, ওজন হবে কত কি করে 15.015 বাই 46.2। ওকে, এটা কাটাকাটি করলে কি হয় দেখো, কাটাকাটি করলে কি হয়, কাটাকাটিটা করো, কি বলছে 15.015, তাই তো 15.015 বাই 46.2। ওকে, তাহলে 0.325 হয়, 0.325। ওকে, 0.325 অর্থাৎ কেজি। ওকে, তাহলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কি 0.325 কেজি। বোঝা গেল তো কিভাবে করব। প্রথমে আমরা কি করলাম, প্রথমে একটা গ্যাস সিলিন্ডার দেওয়া আছে, ওটার অন্তঃব্যাস দেওয়া আছে, তাহলে ওই গ্যাস সিলিন্ডারটা উচ্চতা দেওয়া আছে, তাহলে আয়তনটা বের করলাম এবং ওই আয়তনের মধ্যে 15.015 কেজি গ্যাস ধরে, তাহলে এক আয়তনের মধ্যে কত ধরবে, ওই যত আয়তন আছে সেটা দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো আমরা। ওকে, এখানে কি বলছে, এইখানে এটা কেজি, এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, 325 গ্রামই পাবো। ওকে, বোঝা গেল। 6 নাম্বার দেখো কি বলছে, কি বলছে যে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রত্যেকটির এত অংশ এবং তৃতীয়টির এত অংশ লঘু সালফিউরিক অ্যাসিড পূর্ণ ছিল। ওকে ছিল, অর্থাৎ সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের, তাহলে সমান ব্যাস, ধরো এইরকম ভাবে তিনটি জার আছে। ওকে, সমান ব্যাস, যাদের ব্যাস ধরো সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট, তাহলে প্রত্যেকটার ব্যাস যদি ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ ধরে নেই আর, এটারও আর, উচ্চতা এইচ। ওকে, প্রত্যেকটার উচ্চতা সমান অংশ তিনটি জার আছে, যাদের মধ্যে এত অংশ কি আছে, প্রথমটিতে তিনটি জারের প্রথমটির এত অংশ, দ্বিতীয়টির এত অংশ, তৃতীয়টির এত অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওকে, তাহলে ওই তিনটি জারের অ্যাসিড যদি এত ঘন ডেসিমি দীর্ঘ ব্যাসে রাখা হয় তবে জারে অ্যাসিডের উচ্চতা এত ডেসিমি হয়, তাহলে প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য এত ডেসিমি হলে তাদের উচ্চতা কত হবে। ওকে, তাহলে এখানে উচ্চতার মান বের করতে বলছি। তাহলে মজার বিষয় এখানে কি, তিনটি জারের এখানে আমরা কি বের করতে পারবো, তিনটি জারের মধ্যে আয়তন কি হবে, তিনটি জারের আয়তন, প্রথমটার আয়তন কি হবে, অর্থাৎ এই প্রত্যেকটারে আয়তন কি হবে, পাই আর স্কয়ার এইচ সেম হবে, তাই তো, পাই আর স্কয়ার এইচ সেম, প্রত্যেকটারে আয়তন সেম। এখন মজার বিষয় দেখো, বলছে যে প্রথমটির 2/3 অংশ, তাহলে এই যে প্রথম যে এখানে প্রথম যে জারটা আছে এখান থেকে আমরা 2/3 অংশ নেব, তার মানে 2/3 অংশ বলতে কি তার আয়তনের কত অংশ নেব, তাহলে 2/3 পাই আর স্কয়ার এইচ এত আয়তন আমরা নেব সালফিউরিক অ্যাসিড প্রথম থেকে। দ্বিতীয়টি থেকে কত নেব, দ্বিতীয় থেকে 5/6 পাই আর স্কয়ার এইচ নেব। তৃতীয় থেকে কত নেব, তৃতীয় থেকে নেব 7/9 পাই আর স্কয়ার এইচ এত আয়তনের সালফিউরিক অ্যাসিড নেব। তারপর ওই সালফিউরিক অ্যাসিড গুলোকে ও মানে কি এত অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল, বলছে যে ওই জারগুলোতে এত অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওকে, কোনো ব্যাপার না, তারপর আয়তন তো প্রথমটার এত অংশ মানে এত পাই আর স্কয়ার এইচ, কিন্তু পূর্ণ ছিল 2/3 অংশ, তাহলে ইনটু 2/3 অংশকে পাই আর স্কয়ার এইচ এর সঙ্গে গুণ করে দিলাম। ওকে, তাহলে তারপর কি কেসটা বোঝা গেল তো, এখানে এত অংশ সালফিউরিক অ্যাসিড থাকবে প্রথমটিতে, এত অংশ থাকবে দ্বিতীয়টিতে, এত অংশ তৃতীয়টিতে। তারপর ওই তিনটি জারের অ্যাসিড যদি এত ঘন ডেসিমি দীর্ঘ ব্যাসের, অর্থাৎ ওই তিনটি জারের অ্যাসিড, তারপর আমরা একটা জারের মধ্যে ধরো এটা একটা বড় জার, ওকে, এইখানে ঢালবো কি এই তিনটাকে প্লাস করলাম। ওকে, প্লাস করলাম, এটা পরিণত হলো ওই তিনটের অ্যাসিড গুলো, এত অংশ আছে, তাহলে ঢাললে হয় কি ওই তিনটি জারের অ্যাসিড যদি এত ঘন ডেসিমি দীর্ঘ ব্যাসের একটি জারে রাখা হয় তবে জারের অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমি হয়। তাহলে এখানে জারের ব্যাস কত দেওয়া আছে, অ্যাসিড এত ডেসিমি দীর্ঘ ব্যাসের, তাহলে 2.1, এখানে আর ক্যাপিটাল আর ধরে নাও 2.1 ব্যাস দেওয়া আছে, তাহলে আর কি হবে, এখানে 2.1 কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে আর পাবো ডেসিমিতে দেওয়া আছে। আর উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা বলছে যে তবে অ্যাসিডের উচ্চতা 4.1 হয়, তাহলে উচ্চতা কত 4.1। ওকে, 4.1 উচ্চতা।
প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য জানা আছে 1.4, অর্থাৎ আর এখানে ব্যাসের দৈর্ঘ্য 1.4, তাহলে ব্যাসার্ধ কি হবে 1.4/2। ওকে, ব্যাসার্ধ এটা বোঝা গেল। তাহলে ব্যাস দেওয়া আছে, তাহলে আমরা কি এইচ বের করতে পারবো। অর্থাৎ এই তিনটি জারের যতগুলো অ্যাসিড আছে সেটা তো এখানে বড় জারটা ঢালছে, তারপর সেখানে যে আয়তন হয়েছে সেটা তো এই তিনটে জারের যতগুলো অ্যাসিড ছিল তার ফলে তো আয়তনটা মানে জেনারেট হয়েছে। এই তিনটি জারের মোট আয়তন ওই জারটির মোট আয়তনের সমান। তো আমরা ইকুয়ালিটি হোল্ড করে দেব। তো এখান থেকে কি পাবো আমরা, যে কি হবে, যে সলিউশন। ওকে, বোঝা গেল তো প্রবলেমটা কিভাবে করবে। তাহলে সলিউশন কি হবে, প্রথমে ক্ষেত্রে কি হবে, এই তিনটি জারের যোগফল হবে। তাহলে কি হবে, এই তিনটির আয়তনের যোগফল কি, প্রথমে পাই আর স্কয়ার এইচ কমন নাও, পাই দেখো পাই আর স্কয়ার এইচ কমন নিলাম, তাহলে 2/3 প্লাস 5/6 প্লাস 7/9 সমান সমান কি হবে, পাই ক্যাপিটাল আর স্কয়ার এইচ কত দেওয়া আছে 4.1, তাহলে ইনটু 4.1। ওকে, 4.1 পাই আর স্কয়ার এইচ। ওকে, এখানে আর কত দেওয়া আছে 2.1/2। এখন আমরা মান বসাবো। তাহলে এখানে পাই আর স্কয়ারের মান কত পেলাম আমরা, আর এর মান কত পেয়েছি 1.4/2, 1.4/2, এই যে 1.4/2। তাহলে আর স্কয়ার 1.4/2 তার স্কয়ার। এইচ এর মান আমরা বের করব। আর এখানে এলসিএম কত হবে দেখো, এলসিএম 9, এলসিএম কত হবে 18 হবে। এখানে 6 18 3 6 18, তাই তো 3 6 18 6 2 12 প্লাস 3 6 18 3 5 15 প্লাস 9 2 18 7 2 14। ওকে, তো এখান থেকে এটা পেলাম। আর এখানে পাই রাখলাম, পাই ক্যান্সেল আউট হয়েছে, ক্যান্সেল আউট করব। আর এর মান দেখো, ক্যাপিটাল আর এর মান কত, ক্যাপিটাল আর এর মান এই যে 2.1/2, তাহলে এখানে কি হলো 2.1/2 তার স্কয়ার আর 4.1। ওকে, তো এখান থেকে পাই ক্যান্সেল আউট করলাম। ওকে, দেখো তাহলে এখানে দেখো, তাহলে এই দুইটাও এর সঙ্গে ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে আমরা কি পেলাম দেখো, 14/10 ইন্টু 14/10, এটাকে ভাঙলাম 1.4 কে, দুইটা আছে স্কয়ার আছে তাই এটা করলাম। তার সঙ্গে কি, তার সঙ্গে দেখো 12 আর 15 আর 14 কত হয়, 5 4 9, 5 4 9 10 11, 11 এক হাতের এক থাকলো 1 2 3 4, 41/18। ওকে, ইন্টু এইচ, বোঝা গেল। তো এখানে কি লেখা যায় দেখো, 2.1 কে কি লেখা যায় 21/10 ইন্টু 21/10, আর 4.1 কে 41/10 লেখা যায়, তাই তো। এখান থেকে দেখো 41 কাটা গেল, 10 10 কাটলো, 10 10 কাটলো। ওকে, তো আমরা আলটিমেট কি পেলাম দেখো, 14 ইন্টু 14/18 এইচ সমান সমান 21 ইন্টু 21/10। ওকে, এখন দেখো এখানে কি হয়, দেখো 2 7 2 14, 3 7 21, 7 2 14, 3 7 21, তাহলে আলটিমেট কি পেলাম আমরা, এখানে দেখো 9 2 18, তাহলে কি পেলাম 2/9h, 2/9h ইজ ইকাল টু 9/10। তো এখান থেকে কি লেখা যায়, h ইজ ইকাল টু লং 81/20। ওকে, তাহলে এইচ এর মান কি হলো 81/20। তো এখানে কি বের করতে বলছে, বলছে যে তাহলে উচ্চতা কত হবে, তাদের উচ্চতা কত হবে। তাহলে কার উচ্চতা, এই যে এইচ এর মান, তো ছোট ছোট জারগুলির উচ্চতা কি হবে। তাহলে 81/10 একে কি লেখা যায়, 10 2 দিয়ে কাটলে 4 2 8 9, 4 2 8, 2 দিয়ে কাটলে কত হয় 4 2 8, হাতের থাকলো, হাতের নাই 10, তারপরে কি যাওয়া যায় 5 2 10, 4.5 হয়। ওকে, কাটাকাটি করলে কত হয় দেখো, 81 কে 2 দিয়ে কাটলে কত হয়, 81 কে 2 দিয়ে কাটলে 4 2 8, 8 আর এক এইদিকে 5 2 10।
অর্থাৎ 40.5 হয়, 40.5, 40 অর্থাৎ 4.05, এটাকে কাটলে 4.05 হবে। ওকে, তো আমরা এটাকে যদি কাটি তাহলে কি পাবো, 4.05, বোঝা গেল, এত ডেসিমি। ওকে, দেখে নিও ক্যালকুলেশন। 7 নাম্বারটা কি বলছে দেখো, 7 নাম্বার কি বলছে, এক মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল, এক মুখ খোলা অর্থাৎ এইরকম ধরো, এক মুখ খোলা বলছে না, সাপোজ এইরকম, এইরকম উপরের টুকু খোলা, অর্থাৎ এইটুকুর ক্ষেত্রফল আমাদের বের করতে লাগবে প্লাস বক্রতলটুকুর ক্ষেত্রফল। ওকে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি, বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, আর এর ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার এইচ, সরি পাই আর স্কয়ার শুধু। ওকে, পাই আর স্কয়ার। তো এই দুটোর যোগফলে আমাদের দেওয়া আছে সলিউশন, এই দুটোর যোগফল দেওয়া আছে, কি দেওয়া আছে, 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, 2002 দেওয়া আছে। ওকে, তো এইখান থেকে আমরা কি বের করতে পারবো, দেখো এক মুখ খোলা লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে এবং পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেমি। তাহলে এখান থেকে আর আমরা কি বের করতে পারি, 14/2 সমান সমান 7 সেমি, তাই তো। তাহলে বলছে যে পাত্রটিতে কত লিটার জল থাকে ধরে আর কি। তাহলে আমরা প্রথমে উচ্চতাটা বের করব, এখানে বর্গ সেমি দেওয়া আছে, সেমিতে আগে বের করি, তাহলে উচ্চতাটা বের করা হবে। তাহলে এখান থেকে কি লেখা যায়, আর এর মান বসাও, আর এর মান যদি বসাই 7 এখানে, তাহলে কি হয় 2 ইন্টু পাইকে কি লেখা যায় 22/7 ইন্টু আর এর মান 7, এইচই থাকলো, পাইকে 22/7 লেখা যায়, পাইকে কি লেখা যায় 22/7, এইচ পাইকে 22/7 লেখা যায়, আর স্কয়ার মানে 7 স্কয়ার ইজ ইকুয়াল টু 2002। ওকে, তো এখান থেকে দেখো কি লেখা যায়, 7 7 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 4 ইজ ইকুয়াল টু 7, একটা 7 ক্যান্সেল, তাহলে এখান থেকে কি লেখা যায় 2002 মাইনাস 7 বেসং 7 দুগুণ 14 4, 7 দুগুণ 14 15, 1 এর পাঁচ 15। দেখো এখানে কি লেখা যায়, 7 বেসং কত হয়, 7 দুগুণ 14 4, 7 দুগুণ 14 4 আর 7 দুগুণ 14 15। ওকে, 154। তাহলে 2002 থেকে 154 বাদ দাও, 154 বাদ দাও, কি হবে এখানে 6 হলো, 12 থেকে 4 গেলে কত হয় 8 হলো, 8 হলো, আর এখানে 6 4 10 6 হলো, আর এখানে 2 8 হলো, আর এখানে 1 1868। ওকে, ওকে, তাহলে এখান থেকে এইচ ইজ ইকুয়াল টু দেখো 1868 কে 44 দিয়ে ভাগ করো, দেখো কি হবে 1868 কে কি হয় 42.45 হয়। ওকে, তাহলে এখানে দেখো এক মুখ খোলা লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে সেমি, তাহলে পাত্রটিতে কত লিটার জল ধরে, তাহলে প্রথমে আমরা কি পেলাম 2 পাই আর এইচ, 2 পাই, পাইয়ের মান 22/7, আর এর মান কত, আর এর মান 7 এইচ, তারপর পাই আর স্কয়ার এর ক্ষেত্রফল পাই আর স্কয়ার অর্থাৎ 22/7, আর স্কয়ার মানে 7 স্কয়ার। ওকে, ইজ ইকুয়াল টু দিস, তাহলে 7 দুগুণ 14 লিখলাম, 7 দুগুণ 14 4, 7 দুগুণ 14 15, 15। তাহলে এখান থেকে আলটিমেট ক্যান্সেল আউট 1868 হলো, তাহলে এইচ এর মান এখান থেকে আমরা কত পাচ্ছি যে 42.45। ওকে, এত সেমি। তাহলে এটাকে আমরা কি বলছি যে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখি, তাহলে লিটার, তাহলে ডেসিমিতে আমাদের কনভার্ট করতে লাগবে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 4.245 ডেসিমি লেখা যায়, ডেসিমি। ওকে, ডেসিমি, তাহলে এখান থেকে ডেসিমি আমরা পেলাম, লিটার জল ধরবে লিখি, পাত্রের কত লিটার জল ধরবে, তাহলে এখন আয়তন, এর আয়তন কি পাবো আমরা, দেখো এখানে দেখো এরা কি করেছে 1848 আসছে, তাহলে এখানে দেখো
এটা যদি বিয়োগ দেই আমরা কি হয় 8 6 6 4 10 4 হয় না 4 হবে এখানে 4 তাহলে আলটিমেট আমাদের অ্যানসার 42 হবে কিন্তু ওকে কাটাকাটি করতে ভুল হয়েছে বোঝা গেল তাহলে এখানে h = 42 হবে বোঝা গেল 42 তাহলে 42 হয় তাহলে আয়তন কত হবে কত লিটার জল ধরে সুতরাং এটা সেমি সুতরাং h = কি 4.2 ডেসিমি বোঝা গেল ডেসিমি এখন তাহলে ডেসিমি হলো h তাহলে আয়তন আমরা পাবো না v = পাই r² h এটা পাই এর মান 22/7 r এর মান r² মানে 7 তাহলে 7² h এর মান কি 4.2 একে কি লেখা যায় দেখো 7 7 একটা ক্যান্সেল আউট করে দিলাম এখানে দেখো তাহলে গুণ করো এখন 22 কে 7 দিয়ে গুণ করো 7 × 14 4 7 × 14 15 ওকে 7 × 14 4 7 × 14 15 154 তাকে 4.2 দিয়ে গুণ 4 × 8 5 × 10 এর 0 2 অক্ষে 2 3 আর এখানে কি 4 4 16 6 4 5 20 21 এর 1 4 কে 4 5 6 তাহলে এক ঘর তাহলে প্রথমে 8 6 4 6 তাহলে এক ঘর তাহলে আয়তন কি হলো 646.8 ঘন লিটার ঘন ডেসিমি বা লিটার বোঝা গেল তাহলে 646.8 লিটার তাহলে এই কি বলছে লিটার জল ধরবে বলছে পাত্রটিতে কত লিটার জল ধরে পাত্রটিতে 646.8 লিটার জল ধরে বোঝা গেল এইখানে কি বলছে 6.468 লিটার বলছে এটা ডেসিমি এইখানে সরি এখানে এটা সেমিতে দেওয়া আছে না 7টা সেমিতে দেওয়া আছে তো 7টা তাহলে 7টা সেমিতে দেওয়া আছে এটাকে করলে আমরা কি পাবো তাহলে 0.7 ডেসিমি পাবো না ডেসিমি তাই তো এত ডেসিমি পাবো তাহলে এখানে কি হবে দেখো তাহলে এখানে কি হচ্ছে পাই 22/7 r² 0.7 স্কয়ার আর এটা 4.2 ওকে তো এখান থেকে কি পাওয়া যায় দেখো 22/7 ইনটু 7/10 ইনটু 7/10 ইনটু 4.2 তাহলে এখানে 7 7 তো ক্যান্সেল আউট হয়ে গেল আর এটাকে কি লেখা যায় 154 ইনটু 4.2/100 ওকে এটার মান তো পেয়েছি 646.8 এটা তো পেয়েছি 646.8/100 এটাকে কি লেখা যায় এখন দেখো এটাকে কি লেখা যায় 2 ঘরে দশমিক 6.468 ওকে তাহলে এত লিটার বোঝা গেল তাহলে পাত্রটিতে কত লিটার জল ধরে 6.468 লিটার বোঝা গেল 8 নাম্বার প্রবলেম দেখো কি বলছে যে যদি 14 সেমি ব্যাসের পাইপ যুক্ত একটি পাম্প সেট মিনিটে 250 মিটার জল শেষ করতে পারে তাহলে পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল শেষ করবে হিসাব করে দেখি 1 ঘন্টায় তাহলে বলছে যে মিনিটে এত মিটার জল শেষ করে 14 সেমি ব্যাসের পাইপ যুক্ত একটি পাম্প 14 সেমি ব্যাস যুক্ত তাহলে আর কি দেওয়া আছে 14/2 = 7 সেমি ওকে পাইপটির তাহলে পাইপটি ধরো এটা একটা পাইপ ধরো এটা একটা পাইপ যার আর দেওয়া আছে আর এটা আর দেওয়া আছে 7 সেমি এটাকে যদি মিটারে আনতে চাই তাহলে এখানে যেহেতু বলছে যে মিটার জল শেষ করে তাহলে মিটারে আনবো তাহলে এখানে মিটার আনতে গেলে সেমি থেকে মিটার আনতে গেলে কি করতে লাগবে মিলি সেন্টি ডেসিমিটার তাহলে 100 দিয়ে ভাগ তাহলে 0.07 মিটার ওকে তাহলে আর এত মিটার এবং বলছে যে মিনিটে এত মিটার জল শেষ করতে পারে মিনিটে 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্পের পাম্প সেট মিনিটে এত মিটার জল শেষ করতে পারে তাহলে মিনিটে এত মিটার বলতে কি এইচ এর মান কত দেওয়া আছে 2500 মিটার মিনিটে এত মিটার জল শেষ করতে পারে ওকে মিনিটে তাহলে এত মিটার তাহলে এর আয়তন অর্থাৎ ওই মিটারে যত মিটার পর্যন্ত জল শেষ করবে তোমরা জলের পাইপ
গুলোতে দেখবে যে যখন জল বেরোয় সেটা অ্যাকচুয়ালি লম্ব বৃত্তাকার চোঙের আকারে বেরোয়। ওকে, চোঙের আকারে তার একটা ব্যাস থাকে এবং উচ্চতা থাকে। ওকে, ওই হিসেবে বেরোয় এবং ওই হিসেবে এখানে ধরো এটা জলের গোলা। ওকে, ধরো এটা সাপোজ সেই জলের গোলাটা, এটা যার ব্যাসার্ধ দেওয়া আছে আর এবং উচ্চতা দেওয়া আছে এইচ, যেটা 2500 মিটার। ওকে, এটা 1 মিনিটে এতটা বেরোয়। ওকে, তাহলে এর আয়তন আমরা কি পাবো? তাহলে এখান থেকে ভি আমরা কি পাবো? পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই এর মান কত? 22/7। আর এর মান কত দেখো? আর এর মান 0.07 তার স্কয়ার। এইচ এর মান কত? 2500। ওকে, এখান থেকে আমরা কি পেলাম? 22/7 ইন্টু 7/100 ইন্টু 7/100 ইন্টু 2500। ওকে, এখানে 100 দুইটা শূন্য ক্যান্সেল, 4 25 100, 7 7 ক্যান্সেল। ওকে, 2 2 4, 11 11 22। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 7 11 কত? 77, 77/2। অর্থাৎ এত ঘন মিটার, এত ঘন মিটার পাম্প সেট করে কত? এত ঘন মিটার কি বলছে? পাম্পটি মিনিটে এত সেচ করে, মিনিটে এত মিটার জল সেচ করতে, অর্থাৎ এত ঘন মিটার জল সেচ করে 1 মিনিটে। বলছে যে তাহলে 1 ঘন্টায় কত কিলোলিটার জল, এত ঘন মিটার জল সেচ করে 1 মিনিটে। তাহলে 1 মিনিটে এত ঘন মিটার, 77/2 ঘন মিটার জল সেচ করে। এখানে কি বলছে? জল সেচ করে। ওকে, সেচ করে। তাহলে 1 ঘন্টা 1 মিনিটে এত, তাহলে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। তাহলে 60 মিনিটে কত করবে? 60 মিনিটে 77/2 ইন্টু 60 ঘনমিটার সেচ করবে। এখান থেকে কি লেখা যায়? 30 2 60। এখান থেকে কি লেখা যায়? 3 7 21 এর 1, 3 7 21, 3 7 21, 22 23, 2 3 23 0, অর্থাৎ 2310 ঘনমিটার জল সেচ করবে। এখানে কি বলছে? কত কিলোলিটার? 1 ঘনমিটার এখন 1 কিলোলিটার। তাহলে কত কিলোলিটার জল সেচ করে? এত ঘনমিটার। অর্থাৎ সুতরাং 1 ঘন্টায় 2310 ঘনমিটার জল সেচ করে। অর্থাৎ 1 ঘন্টায় 2310 কিলোলিটার জল সেচ করে। এখানে লিখবে যে যেহেতু 1 ঘন মিটার is equal to 1 কিলোলিটার। ওকে, 1 ঘনমিটার 1 কিলোলিটার। বোঝা গেল? 2310 আমাদেরও আসছে 2310। বোঝা গেল তো প্রবলেমটা কিভাবে করবে? অর্থাৎ এই যে জল লম্ববৃত্তাকার চোঙ আকৃতির জল বেরোয়, কিন্তু কোনো পাইপ দিয়ে তোমরা যখন লক্ষ্য করবে যে প্রচুর স্পিডে যখন জল বেরোবে, সেটা দেখবে যে লম্ববৃত্তাকার চোঙ আকারে আসে। ওকে, তার একটা ব্যাস থাকবে অবশ্যই এবং উচ্চতা থাকবে। ওই উচ্চতার অনুসারে আমরা করলাম। বলছে যে 1 মিটারে এই উচ্চতা যুক্ত একটা লম্ববৃত্তাকার চোঙ আকৃতির জলের শোলা ধরো বেরোচ্ছে, 1 মিনিটে এত উচ্চতা। তাহলে 1 মিনিটে এর আয়তনটা বের করতে পারবো এবং 1 ঘন্টায় কত আয়তনের জল আসবে সেটা পারলাম। ওকে, এখন কত ঘনমিটার জল আসবে 1 ঘন্টায় সেটা আমরা বের করলাম। দেখলাম যে টোটাল এত ঘনমিটার জল আসছে 2310 ঘনমিটার। এখন জানি যে এখানে ফাইন্ড করতে বলছে কত কিলোলিটার জল আসে। এখন আমরা জানি 1 ঘনমিটার 1 কিলোলিটার, তাহলে এত ঘনমিটার আসছে, তাহলে এত কিলোলিটারই হবে আমাদের। ওকে, তাহলে দেখো 9 নম্বর কি বলছে? 9 নম্বর বলছে যে 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে এবং ওই জলে 5.2 সেমি দীর্ঘ ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে হিসাব করে দেখি। এখানে সাপোজ দেখো এটা একটা লম্ববৃত্তাকার চোঙ। এখানে কি বলছে যে চোঙের মধ্যে গ্যাসে 7 সেমি ব্যাসের একটি লম্ববৃত্তাকার গ্যাস জারে কিছু জল আছে, অর্থাৎ এর ব্যাসার্ধ কি? আর যদি ধরি 7.57 সেমি বলছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ কি হবে? 7/2 সেমি, তাই তো? এত ব্যাসার্ধ হবে এবং বলছে
কিছু পরিমাণ জল আছে, সাপোজ এখানে এতটুকু জল আছে, ওকে, এতটুকু জল আছে, বোঝা গেল। এখন বলছে যে ওইখানে আমরা আরো একটা ওই জলে 5.6 সেমি দীর্ঘ এবং এত বেশি 5 সেমি লম্বা একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙাকৃতি টুকরো সম্পূর্ণ দেখলাম। এখানে নিরেট কেন বলছে, কারণ নিরেটটা জলের মধ্যে যখন পড়বে নিরেট লম্ববৃত্তাকার চোঙটা অর্থাৎ ওই আয়তনের সমান জলকেই অপসারিত করবে। আমরা ছোট ক্লাসে শিখছি কি, যখন কোনো ঘনাকাকৃতি বস্তু কোনো মানে তরল মাধ্যমের পড়ে, তরল মাধ্যমের মধ্যে পড়ে, তখন ওই তরল মাধ্যমকে অপসারিত করে, অতটুকু তরল মাধ্যমকে অপসারিত করবে অবশ্যই, অর্থাৎ যেটুকু অংশ তার আয়তন আছে ওইটুকু অংশকেই তরল মাধ্যমে কি ওইটুকু অংশ ও দখল করে নেবে, এবং ওইটুকু অংশের আয়তন অপসারণের ফলে কি তরল মাধ্যমটা একটু পাত্র থেকে উপরে উঠে আসবে, কারণ আয়তনটা তো কি দখল করলো কে, ওই ঘনাকাকৃতি নিরেট বস্তুটা, বোঝা গেল। তো এখানে একই কনসেপ্ট কাজে লাগবে। এখানে একটা নিরেট বস্তু ধরো সাপোজ এইরকম একটা চোঙ ঢালা আছে, তার জন্য জল উচ্চতা কি, চোঙটা নিরেট যেহেতু, এই চোঙের জন্য কি হলো, এই চোঙের জন্য বলছে যে জল স্তর একটু উপরে উঠে গেল। কতটুকু উপরে উঠে গেল, সাপোজ এতটুকু উপরে উঠলো, বোঝা গেল। এটার ধরো সাপোজ উচ্চতা এইচ, ওকে, অর্থাৎ এইচ উচ্চতা উপরে উঠলো, ওকে, এবং এর ব্যাসার্ধটা আমরা এখনো জানি যে আর ব্যাসার্ধ, এবং কি তাহলে এইটুকু একটা অবশ্যই লম্ববৃত্তাকার চোঙ, তাই তো এইটুকু অবশ্যই লম্ববৃত্তাকার চোঙ, তাহলে এইটুকু অংশের আয়তন আমরা অবশ্যই বের করতে পারবো, ওকে। তো এখানে সেটাই বলছে। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটুকু আয়তনের সমানেই তো এইটুকুর আয়তন হবে, তাই না, যেহেতু এই নিরেট বস্তুটা এইখানে ডোবার পরে জল তার ওইটুকু উপরে উঠছে, অর্থাৎ ওর সমান আয়তনের জলেই এইখানে উঠছে, ওকে। তো দেখো এইখানে এর সমান আয়তনেই জল এইখানে উঠেছে, তো আমরা এর আয়তনের সমান এর আয়তন পাবো, তো সেই ইকুয়ালিটির মাধ্যমে আমরা সলভ করব, ওকে। তাহলে এখানে কি বলছে, এই ছোট যেটা চোঙটা আছে তার ব্যাসার্ধ কত দেওয়া আছে, ধরো R1 কত দেওয়া আছে, এখানে দেখো বলছে যে 5.6 সেমি, এখানে বলছে ওই 5.6 দীর্ঘ ব্যাসের, 5.6 বলছে ব্যাস, তাহলে এখানে ব্যাসার্ধ কি হবে 5.6/2, ব্যাসার্ধ হবে এত সেমি, এবং উচ্চতা কত বলছে 5 সেমি, দীর্ঘ মানে উচ্চতা, H1 বলছে 5 সেমি, ওকে, সেমি। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি, সলিউশন। অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি বলো, অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারি যে এই যে পাই আর স্কোয়ার এইচ, মানে এই এইচটা এইটুকু অংশের এইচ আমরা ধরলাম, এইচ ইজ ইকাল টু কি লেখা যায়, এইচটাই বের করবো আমরা, এইটার মানে বের করবো, এইচটা ধরছি যে এইচ উচ্চতা পর্যন্ত জল উঠছে, তো এটা কার সমান হবে, এর আয়তনের সমান, তাহলে পাই R1 স্কোয়ার H1, তাই তো এর সমান হবে, এখানে পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে দেখো তাহলে আমরা এইচ এর মান কি বের করবো, এইচ ইজ ইকাল টু R1 বাই এইচ ইজ ইকাল টু কি হবে দেখো, R1 বাই আর তার স্কোয়ার ইন্টু H1, এখানে দেখো তাহলে এইচ ইজ ইকাল টু R1 এর মান কত, R1 এর মান দেখো 5.6/2, তাহলে 5.6/2 তার স্কোয়ার, আর আর এর মান কত দেখো, আর এর মান 7/2 তার স্কোয়ার, আর H1 এর মান দেখো 5, তাহলে এখান থেকে 2 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আলটিমেট আমরা কি পেলাম দেখো, এইচ এর মান এইচ ইজ ইকাল টু 5 ইন্টু 5 আর নিচে 10 ইন্টু 10, আর এখানে 7 আছে, তাহলে 7 ইন্টু 7 ইন্টু 5, বোঝা গেল। তাহলে এখান থেকে কাটাকাটি করলে 7×8 = 56, 8 এখান থেকে দেখো তাহলে কি হলো আমাদের, এইচ ইজ ইকাল টু এখানে দেখো 8×8 = 64, 5 গুণ করলে কি 4×5 = 20, 5×6 = 30, 32, 32 অর্থাৎ 320/10, 100, সরি এখান থেকে একটা শূন্য গেল, আলটিমেট কি আসলো 3.2 সেমি। তাহলে উচ্চতা আমাদের কি আসলো 3.2 সেমি, বোঝা গেল। তাহলে কি বলছে এখানে নিরেট, তাহলে তবে জলতল কতটুকু উপরে উঠবে হিসাব করে লিখি, জলতল তাহলে এই উচ্চতা 3.2 উপরে উঠবে, বোঝা গেল 3.2 উপরে উঠবে।
এখানে দেখো এরা কি বলছে 7.5 বললো, এই সেমি, তারপর R1 কি 5.6/2 2.8 সেমি, এই এত সেমি দেওয়া আছে। তাহলে এখানে কি হলো, এখানে কি করলো ওরা 22/7 35/10 35/10 35, এখানে কিভাবে আসলো? হ্যাঁ 7/2 আছে, এখানে 7/2 আছে, তাই তো 5/6 10 3.2 এ তো হয়। এখানে এদের অ্যান্সার কত আসছে 80/25। এইচ ইজ ইকুয়াল টু এখানে 80/25 কত হয় দেখো, এখানে দেখো 80 কে 25 দিয়ে ভাগ করলে কত হয়, ঠিক আছে 3.2 হয়। ওকে 10 নাম্বার দেখো, 10 নাম্বার কি বলছে যে একটি লম্ববৃত্তাকার স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264, অর্থাৎ একটা লম্ববৃত্তাকার চোঙ আছে। দেখো একটি লম্ববৃত্তাকার চোঙ আছে যার বক্রতলের ক্ষেত্রফল বলছে 264। ওকে, তো এর বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 2 পাই আর এস, এর ক্ষেত্রফল 264 দেওয়া আছে। ওকে, কোশ্চেনে দেওয়া আছে। তাহলে বলছে মিটার হলে আয়তন কি দেওয়া আছে 924, তাহলে আয়তন কি আমরা জানি পাই আর স্কয়ার এস, এটার মান কত দেওয়া আছে 924। এখান থেকে দুইটা ইনইকুয়ালিটি হবে আসবে। তাহলে সলিউশন একটা আছে 2 পাই আর এস ইজ ইকুয়াল টু 264, আর একটা আছে পাই আর স্কয়ার এইচ যেটা আছে 924। ওকে, ইকুয়েশন 1 ইকুয়েশন 2, তাহলে 2 ভাগ 1 করে পাই 1 করলে কি পাবো আমরা দেখো, 2 ভাগ 1 করলে পাবো পাই আর স্কয়ার এইচ বাই 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু 924/264। ওকে, এখান থেকে দেখো পাই পাই ক্যান্সেল আউট, এইচ এইচ ক্যান্সেল আউট, তাহলে এখান থেকে কি হলো r/2 সমান সমান, এখান থেকে দেখো কাটাকাটি যায় কি 3 4 12 4 4 16 4 4 6 24, 6 দিয়ে দেখো 4 6 24 4 4 6 24 264, 924 কে 264 দিয়ে দেখো 4 দিয়ে 5 6 দিয়ে 4 4 24 6 4 36। দেখো 924 কে আমরা যদি 264 দিয়ে কাটি, থ্রি 3.5 হয়। দেখো 3.5 হয়। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, আর ইজ ইকুয়াল টু দেখো 5 দুগুণ 10 এর 0, 3 দুগুণ 6 7 7 কত দেওয়া আছে মিটার, মিটার বর্গ মিটার, মিটারে দেওয়া আছে, তাহলে 7 মিটার হলো। ওকে, তো এখানে কি হলো 7 মিটার ব্যাসার্ধ। তাহলে এইচ এর মান কি হবে, এইচ ইজ ইকুয়াল টু যে কোনো একটা সমীকরণ থেকে বের করো, এইচ এর মান কি হবে, তাহলে 264 বাই কি হবে 2 পাই আর 2 পাই আর। ওকে, তো এখানে কি কি জানি আমরা, এইচ এর মান 264/2 22/7 পাইয়ের মান, তাহলে 7/22 হবে, উল্টে যাবে 22, আর এখানে আর এর মান কত জানা আছে আমাদের 7, তাহলে 7 7 ক্যান্সেল আউট হয়ে গেল। দেখো এখানে 2 দিয়ে যায় কি 1 3 2, 2 দুগুণ 4 3 দুগুণ 6 2 কে 2, তাহলে 22 দিয়ে যায় দেখো 6 দিয়ে দেখো 6 দুগুণ 12 2 6 দুগুণ 12 13, তাহলে 6 দিয়ে যায়। ওকে, তো এইচ এর মান কত হলো 6। ওকে, তো এইচ এর মান কত হলো আমাদের 6 মিটার। ওকে, বোঝা গেল 6 মিটার, ঠিক আছে। তাহলে বোঝা গেল তো প্রবলেমটা। তাহলে আজকে এইটুকুই থাক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, তো আজকে এইটুকুই থাকলো।